তারেক রহমানকে তার বাবা জিয়াউর রহমানের মতোই গুলি করে হত্যা করার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। তারেক রহমান ঢাকার বাইরে গেলেই সুযোগ বুঝে হত্যা করা হবে তাকে। কিন্তু কে এই পরিকল্পনার মাস্টার মাইন্ড? ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করে মারা হবে। পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নতুন কোনো ভয়ানক নীল নকশা। তারেক রহমানকে পুতিনীয় কায়দায় বিষও খাওয়ানো হতে পারে। তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। কিন্তু দেশের ইতিহাসে এমন একাধিক অধ্যায় রয়েছে যেখানে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। দুজনের হত্যাকাণ্ডেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই একই ধরনের বিপদের মুখে? তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্ক বার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তাকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। ইতিমধ্যে ভারত থেকে এবং গোয়েন্দা কর্মকর্তা থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে যে কোনো মুহূর্তে তার উপর অ্যাটাক হতে পারে। হত্যার উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল এবং একটি সংস্থা কাজ করছে। এই ভিডিওতে সকল গোপন তথ্য ফাঁস করে দিব, তাহলেই বুঝতে পারবেন ভয়ঙ্কর বিপদে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। এক বিস্ফোরক এবং শিহরণ জাগানোর সতর্কবার্তা দিয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাহিরে রাত কাটাতে নিষেধ করেছেন তিনি, কারণ এতে প্রাণ হারানোর আশঙ্কা আছে প্রধানমন্ত্রীর। কিন্তু কেন, হঠাৎ করে কেন ঢাকার বাহিরে রাত কাটানোকে তারেক রহমানের জন্য মৃত্যুর ফাঁদ বলে উল্লেখ করলেন অলি আহমেদ? এর পেছনে কি কেবলই কোনো সাধারণ রাজনৈতিক আশঙ্কা, নাকি পর্দার আড়ালেই তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নতুন কোনো ভয়ানক নীল নকশা? আজকের এই ভিডিওতে আমরা কেবল খবরের ওপরের অংশ নয়, বরং খবরের ভেতরে এমন কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক সমীকরণ ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম পর্যন্ত খারাপ হয়ে যাবে। কেন তারেক রহমানের পেছনে লেগেছে ভারতের গোয়েন্দা সংস্থার র? আর কেনই বা মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েলের মোসাদ এখন তারেক রহমানকে টার্গেট বানিয়েছে? পুরো সত্যটি জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলে একটি সত্য বারবার সামনে আসে। এই মাটির রাজনীতি চরম বিশ্বাসঘাতকতা আর রক্তাক্ত ইতিহাসের সাক্ষী। আর এই রক্তাক্ত ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজিক অধ্যায়টি হল 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ যখন তারই সুযোগ্য পুত্র তারেক রহমান দেশের নেতৃত্বের আসনে বসেছেন, তখন হঠাৎ করে দীর্ঘ 4 দশক পর জিয়া পরিবারে একসময়ের বিশ্বস্ত সহযোদ্ধা কর্নেল অলি আহমেদ ঠিক একই ইতিহাসে ফিরে আসার আশঙ্কা করেছেন। কর্নেল অলি আহমেদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। আপনার শত্রুরা চারিদিকে ওত পেতে আছে, আপনি কোনোভাবেই রাতের বেলা ঢাকার বাহিরে অবস্থান করবেন না। একটু গভীরভাবে চিন্তা করুন তো, জিয়াউর রহমানকেও কিন্তু প্রাণে মেরে ফেলা হয়েছিল ঢাকার বাহিরে, চট্টগ্রামের সার্কিট হাউসে রাতের অন্ধকারে। অলি আহমেদ মূলত সেই ইতিহাসের এক ভয়ঙ্কর মিল খুঁজতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে। তিনি খুব ভালো করে জানেন ক্ষমতার কেন্দ্রস্থল অর্থাৎ ঢাকা থেকে দূরে থাকা অবস্থায় একজন রাষ্ট্রনায়কের নিরাপত্তা কতটুকু দুর্বল হয়ে যেতে পারে। আর এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছে দেশি বিদেশি এক অদৃশ্য চক্র। কিন্তু এই চরম ঝুঁকির মাঝেও তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন তা বাংলাদেশের সাধারণ রাজনৈতিক সংস্কৃতিকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। অনেকেই ভেবেছিলেন সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে পিতাকে হারাতে হয়েছিল। হয়তো ক্ষমতায় আসার পর সেই সেনাবাহিনীর সাথে এক ধরনের দূরত্ব বা ক্ষোভ তৈরি হবে জিয়া পরিবারের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান প্রমাণ করলেন তিনি কেবল একজন সাধারণ রাজনৈতিক নেতাই নন, তিনি একজন অত্যন্ত দূরদর্শী ও পরিপক্ক রাষ্ট্রনায়ক। পিতার হত্যাকারী হিসেবে তিনি পুরো প্রতিষ্ঠানকে কখনোই দোষারোপ করেননি। তিনি মনে প্রাণে বুঝতে পেরেছেন একটি স্বাধীন ও
সার্বভৌম রাষ্ট্রের প্রধান রক্ষাকারী হল সেনাবাহিনী। তাই ক্ষমতায় আসার পর থেকেই তিনি অতীতের সমস্ত ব্যক্তিগত কষ্ট ও ক্ষোভকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, পেশাদারিত্ব এবং তাদের বিশ্বমানের সক্ষমতা বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। তিনি সেনাবাহিনীর সাধারণ সদস্যদের সঙ্গে মিশে গেছেন, তাদের সুযোগ সুবিধা এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। ব্যক্তিগত আবেগের চেয়ে রাষ্ট্রের নিরাপত্তাকে সবার আগে স্থান দেওয়ার এই অনন্য রাজনৈতিক বুদ্ধি বর্তমান বিশ্বে সত্যিই বিরল। এবার আসা যাক আসল এবং সবচেয়ে সংবেদনশীল অধ্যায়। কর্নেল অলি আহমেদ যে অদৃশ্য শক্তির বলয়ের কথা বলেছেন, তার সুতোটি আসলে কোথায় বাঁধা? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে। আমরা বিগত ১.৫ দশকে দেখেছি আওয়ামী লীগ সরকার কিভাবে প্রতিটি পদক্ষেপে দিল্লির কাছে এক প্রকার মাথা নত করে রাজনীতি করেছে। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে গেলেও দিল্লির সন্তুষ্টি অর্জন করাই ছিল তাদের একমাত্র মূল লক্ষ্য। কিন্তু বিএনপি সরকার, বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং বিশেষ করে তারেক রহমানের চিন্তাভাবনা সম্পূর্ণই ভিন্ন। তারেক রহমান অত্যন্ত পরিষ্কার বার্তা দিয়েছেন, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায়। আর ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এই বিষয় নিয়ে এখনকার আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বারবার শোনা যায়, এই দেশের ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে ক্ষমতার শীর্ষে থাকা। কারণ এই দেশের ইতিহাসে এমন একাধিক অধ্যায় রয়েছে যেখানে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে বাইরের শত্রু নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরই একাংশ। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনের হত্যাকাণ্ডেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত। আজ আবার নতুন করে একটি প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই একই ধরনের বিপদের মুখে? সম্প্রতি এক প্রাক্তন সেনা কর্মকর্তা, যিনি অতীতে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্ক বার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা, এটা কি শুধুই একজন প্রবীণ সেনা কর্মকর্তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা এখনো সাধারণ মানুষের সামনে আসেনি, পর্দার আড়ালে আছে, কিন্তু পর্দার আড়াল থেকে যে কোনো দিন তার প্রকাশ ঘটে যাবে সামনে। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান নিহত। একের পর এক পাল্টা অভ্যুত্থান এরপরে ঘটেছে। 1981 সালে নিহত হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালের এর মধ্যে আবার 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করার এক কলঙ্কজনক ঘটনাটি ঘটে, যার নাম বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকাণ্ড নামে কুখ্যাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র 2.5 মাসের মাথায় তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতির নির্দেশে বিপথগামী কিছু সেনা সদস্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন 4 জাতীয় নেতা যারা ক্ষমতার শীর্ষে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি, এবং সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ছিলেন। তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। AHM কামরুজ্জামান তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এই 4 হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করা। কারা করেছিল পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেই শক্তিরা। ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশে প্রতি বছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের পর সে দিনটি ভুলিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে। ইতিহাসের এই ঘটনাগুলি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন প্রভাবিত করেছে। এই কারণেই যখন কোনো প্রাক্তন সামরিক কর্মকর্তা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ তৈরি হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে,
কোন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে কি বলছে না বলছে এখানে কিচ্ছু যায় আসে না। কারণ আগেই বলেছি, ঘটনা থাকে প্রথমে পর্দার আড়ালে, কার্পেটের নিচে থাকে, একসময় কার্পেট থেকে বেরিয়ে আসে, পর্দার আড়াল ছেলে বেরিয়ে আসে। তার মানে এই নয় যে পর্দার আড়ালে আছে বলে কোনো কিছু হচ্ছে না, তা নয়, তা হচ্ছে। এই এত আশঙ্কা কেন? এর একটা কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। যে দেশে অতীতে ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে সহিংসতা ঘটেছে বারবার, সেখানে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা অস্বাভাবিক নয়। এই যে 24 জুলাই অভ্যুত্থানে যে শেখ হাসিনাকে ওখান থেকে চলে আসতে হলো, তিনি চলে না এলেও মৃত্যু তার ক্ষেত্রেও অবধারিত ছিল। তবে একটি এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে। বাংলাদেশের জন্ম যে দেশ কেটে, কিংবা বলা যায় যে দেশের পেট থেকে জন্ম বাংলাদেশের, সেই পাকিস্তানের ইতিহাসেও গুপ্ত হত্যার ধারাবাহিক ঘটনা আছে। গুপ্ত হত্যা বহু হয়েছে, হত্যা চেষ্টা ব্যর্থও হয়েছে, এমন ঘটনাও আছে। সুতরাং দেখুন, পাকিস্তানের ইতিহাসের দিকে এক পলক তাকান। বাংলাদেশের ইতিহাস যদি আমাদের সতর্ক করে, তাহলে পাকিস্তানের ইতিহাসও কম নাটকীয় নয়। দুই দেশের জন্ম একই রাষ্ট্র থেকে, দুই দেশের জন্ম মানে ভারত কেটে হয়েছে, কিন্তু ভারতে এই ধরনের ব্যাপার কিছুই নেই। কারণ সেনাবাহিনীর ভূমিকা ভারতে সেনাবাহিনীর জায়গাতেই রাখা হয়েছে। সামরিক এবং বেসামরিক ক্ষমতা কোনটা কার ক্ষমতা সেটা সেইখানে নির্দিষ্ট করা। পাকিস্তানের ইতিহাসে আমরা দেখি ক্ষমতার শীর্ষে থাকাটা কখনোই নিরাপদ ছিল না। 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন। আজও কে হত্যাকারী, কার ষড়যন্ত্র কিচ্ছু বাইরে আসেনি। এরপর 1979 সাল সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সামরিক শাসক জিয়াউল হক মৃত্যুদণ্ডে দণ্ড দিলেন। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করে এই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ঠিক যেভাবে শেখ হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কি হলো? জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে চড়ানো হলো। 1988 সালে পাকিস্তানের সামরিক শাসক ও সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক, যিনি ভুট্টোকে ফাঁসিতে ছড়িয়েছিলেন, তার বিমান আকাশেই বিধ্বস্ত হয়, তিনি নিহত হন। এটা ছিল স্পষ্ট নাশকতা, কোনো দুর্ঘটনার গল্প নেই। মার্কিন রাষ্ট্রদূত আর্নাল্ড রাফেল তিনিও সেই বিমানে ছিলেন এবং তিনিও নিহত হন। এরপর 2007 সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে আততায়ীর হামলায় নিহত হন। পাকিস্তানের ইতিহাসে সমানে চলেছে এইসব। 2003 সালে, এখানেই শেষ নয়, 2003 সালে তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ, তার উপর কয়েকদিনের ব্যবধানে দুটি বড় হত্যা চেষ্টা হয়। শেখ হাসিনার হত্যা করারও বহুবার চেষ্টা করা হয়েছে। একবারের চেষ্টায় তো সমানে তিনি সেই ব্যাপারে দণ্ডও পেয়েছেন স্বয়ং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবার শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশের ইতিহাস একই সঙ্গে দেখা যায় যে এখানে একটা গুপ্ত হত্যার, গুপ্ত ঘাতকের একটা ইতিহাস আছে। তার কিন্তু কেন এই হত্যাকাণ্ড হচ্ছে, এত গুপ্ত হত্যা কেন? তারেক রহমানের সরকার একদিকে আওয়ামী লীগের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাত রয়েছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কও এখন সব থেকে সংবেদনশীল জায়গায় পৌঁছেছে নানা ইস্যু নিয়ে। এই অবস্থায় নানা ধরনের গুজব, জল্পনা এবং রাজনৈতিক বক্তব্য সামনে উঠে আসছে। সবচেয়ে বিতর্কিত প্রশ্নে আসা যাক, যদি সত্যি তারেক রহমানের হত্যাকাণ্ডের কোনো চেষ্টা হয়ে থাকে, যদি সেরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই ষড়যন্ত্র কারা করতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। প্রকাশ্য তথ্যের ভিত্তিতে বর্তমানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগের সমর্থনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। এটা হত্যার আগে থাকে না। মুজিবুর রহমানকে বারবার তাকে সাবধান করে দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু চলছে। মুজিবুর রহমান তিনি সেখানটায় তিনি কান দেননি, অর্থাৎ তিনি সরকারের প্রধান হয়েও তিনি কোনো রকম আঁচ পাননি যে তাকে হত্যা করা হতে পারে। অর্থাৎ যতক্ষণ না নিহত হচ্ছে কেউ, ততক্ষণ বোঝা যায় না ষড়যন্ত্র। নিহত হলে তখন বেরিয়ে আসে ষড়যন্ত্রের কথা। এখন এই কোনো দেশের সরকার প্রধানের বিরুদ্ধে হুমকি থাকলে বা বিভিন্ন উৎস থেকে তার হুমকি আসতে পারে, উগ্রপন্থী সংগঠনগুলো দিতে পারে, সহিংস রাজনৈতিক গোষ্ঠীরা হুমকি দিতে পারে, কোনো একক হামলাকারী বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি সেগুলোও থাকতে পারে। কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাউকে আমরা প্রথমেই সম্ভাব্য হত্যাকারী হিসেবে চিহ্নিত করতে পারি না। কিন্তু এটা ঠিক,
বাংলাদেশের যা ইতিহাস, যা পরম্পরা, সেখানে তারেক রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে এখন যদিও তিনি নিজে বাঁচবার জন্য চীন এবং পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করছেন, কিন্তু তিনি বাঁচতে পারবেন বলে অনেকেই মনে করছে না, যার জন্যই তাকে নিষেধ করা হয়েছে যে তিনি যেন ঢাকার বাইরে রাত্রি না কাটান। কিন্তু ঢাকার ভেতরে থাকলেই কি তিনি নিজের জীবন বাঁচাতে পারবেন? শেখ মুজিবুর রহমানের হত্যা তো ঢাকার ভেতরেই হয়েছিল, সেনাই করেছিল তার হত্যা, তার নিজের বাসভবনে হত্যা করেছিল। সুতরাং ঢাকার বাইরে গেলে, হ্যাঁ, ঢাকার বাইরে গেলে যে বাঁচবেন এমন কথা নেই, কিন্তু ঢাকার ভেতরে থাকলে অন্তত যে বাইরে গেলে যতটা আশঙ্কা থাকে সেই আশঙ্কার পরিমাণটা হয়তো কিছুটা কমে। এর মধ্যে সামাজিক মাধ্যমে কারা হত্যা করতে পারে এই নিয়ে অনেক কথা ঘুরছে, অনেক কথা সামাজিক মাধ্যমে ঘুরছে। কেউ বলছেন এটাকে পাকিস্তান তাকে হত্যা করতে পারে। কারণটা কি? কারণ পাকিস্তানের উদ্দেশ্য, আমেরিকার উদ্দেশ্য ছিল যে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু তা তো আসেনি। আর তারেক রহমানকে দিয়ে হয়তো পুরো কাজটা হচ্ছে না ঠিক মতো করে, যদিও তিনি খুবই চেষ্টা করছেন পাকিস্তানের গুডবুকে থাকার, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। আর পুরোপুরি বাংলাদেশকে একেবারে পাকিস্তানের একেবারে কোলে গর্ভে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেই হিসেবে পাকিস্তানের ভূমিকা আছে। ভূমিকা এখানে অনেকেই বলছে আওয়ামী লীগের গত 2 বছর প্রায় হতে গেল, কই আওয়ামী লীগের মধ্যে এমন কোনো জিনিস দেখা যায়নি যে তারা এই ধরনের কোনো কিছু করতে পারে। তৃতীয়ত হতে পারে কি, সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে কি, যে সেনার ভেতরের কোনো গোষ্ঠী তাকে হত্যার চেষ্টা করতেই পারে। বাংলাদেশ সেনার ভেতরে অনেক রকম গোষ্ঠী আছে, এখানে পাকিস্তানপন্থী গোষ্ঠী আছে, উগ্রপন্থীরা আছে, আবার অল্প স্বল্প হলেও ভারতপন্থী গোষ্ঠী আছে, আবার আরও অল্প স্বল্প হলেও তাদের সঙ্গে আছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমরা সকল আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।